গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বিশ্বকাপ ফুটবল শুরুই হয়ে গেল। শাকিরার গান দেখে দেখে আমাদের বিশ্বকাপ উপভোগ করার যেই চিরকালের অভ্যাস সেটা কিন্তু গতকালকেও আমরা দেখতে পেলাম। সেই গানটা আমাদের কতটুকু ভালো লেগেছে এবং বিশ্বকাপের আরো কি কি ভালো লাগছে, আরো কি কি এক্সাইটমেন্ট, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। এবং আমরা যারা কাজ করছি এশিয়া পোস্টে, আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা নিয়মিত আড্ডা দেব বিশ্বকাপ ফুটবল নিয়ে এবং নিজেদের সঙ্গেও বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলাপ করব এবং কথা বলবো ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দর্শক, এশিয়া পোস্টের বিশেষ আয়োজন বিশ্বকাপ আড্ডায় আপনাদের স্বাগতম। আমার সাথে আছেন আমার সহকর্মী ইখতিয়ার, হাসিব এবং মাহি ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন দুইজন ব্রাজিলের জার্সি, কিন্তু এই ব্রাজিলের জার্সির পেছনে কিন্তু একটা মজার ব্যাপার আছে, সেগুলো আমরা বেশ হাসি ঠাট্টা করে বিস্তারিত আলাপে আড্ডায় আসবো। ইখতিয়ার, ব্রাজিলের জার্সি পরে আছেন, গতকালকে কিন্তু ব্রাজিলের জার্সির কালার ছিল কার? দক্ষিণ আফ্রিকার। গতকালকের ম্যাচটা আপনি কেমন দেখলেন? গতকালকের ম্যাচটা নিয়ে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। দেখেন, গতকালকের ম্যাচটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, বা ঐতিহাসিকভাবেও, কারণ এর আগে 2010 বিশ্বকাপে যখন শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে, তখনও কিন্তু ম্যাচটি উদ্বোধনী ম্যাচটা খেলেছিল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এবার কিন্তু ঘুরে গেল জিনিসটা, 2026-এ মেক্সিকোতে উদ্বোধনী ম্যাচ এবং এবার খেললো সেম দল মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। তো আমার কাছে মনে হয় এখানে একটা ঐতিহাসিক একটা কন্টেস্ট আছে এবং ম্যাচটিতে আমরা আসলে মানে যেটা আশা করছি তেমনই হয়েছে। মেক্সিকো অনেক ভালো খেলছে, ডমিনেট করছে, প্রথম থেকেই তার অ্যাটাকিং ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হচ্ছে 3টা রেড কার্ড। মজার বিষয় হচ্ছে 2022 বিশ্বকাপে টোটাল রেড কার্ড ছিল কিন্তু 4টা। আমার মনে হয় যে আমরা অনেক বেশি টেকনিক্যাল আলাপে চলে যাচ্ছি। আপনি কিন্তু খেয়াল করেন যে গতকালকে একদম বিশ্বকাপের উদ্বোধনটা হলো এবং তারপরে আমরা যে খেলা দেখলাম, সেটাই আপনার কাছে, আপনি এজ এ স্পোর্টস রিপোর্টার, আপনার কাছে 3-4টা যদি একদম কি পয়েন্ট, সেটা যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার কাছে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে 3টা রেড কার্ড। কারণ আমরা কিন্তু এবার কিন্তু রেফারি এবং ফিফা বুঝিয়ে দিয়েছে যে এবার কিন্তু কোনো ছাড় হবে না, এবার কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আগের বিশ্বকাপে টোটাল সবগুলো ম্যাচে কিন্তু মাত্র 4টা রেড কার্ড ছিল, এবার মাত্র একটি ম্যাচে 3টা রেড কার্ড। তো এবার কিন্তু টেকনোলজি অনেক ভালোভাবে ব্যবহার করা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না, সেটা আমরা একদম নিশ্চিত। আর আমি ম্যাচের বাইরে থেকে যদি বলি, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা বলবো। উদ্বোধনী অনুষ্ঠানটা দেখে আমার না আসলে কাতারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কথা মনে পড়ছে, যে সেটা আসলে সেরা ছিল। মানে সেখানে যখন মর্গান ফ্রিম্যান এবং ছোট করে একটা মানুষ, তারা যখন অনুষ্ঠানটা উদ্বোধন শুরু করলো, সেটা যে একটা ইমোশনাল কম্প্যাক্ট ছিল সেটা এবার পাইনি। তবে বরাবরের মতো শাকিরা মাথায় দিছে। ছোটবেলা থেকে শাকিরাকে যেমন দেখছি, আমরা এখন বুড়ো হয়ে গেছি, শাকিরের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি একটু হাসিবের কাছে আসি। এই ম্যাচের আমরা তো অলরেডি ফলাফলটা জানি এবং মানে দক্ষিণ কোরিয়া হচ্ছে পিছিয়ে যে সম্ভবত হচ্ছে 2-1 গোলে জিতেছে এবং দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র কিন্তু একটা বড় নাম ফুটবলে, তাদেরকে হারানো ডেফিনেটলি ইটস আ বিগ থিং। সো আপনার কাছে খেলাটার মানে পার্টিকুলার কয়েকটা পয়েন্ট যদি আপনি বলেন, যে যেই জিনিসগুলো আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হলো রাদার দ্যান দ্য আদার গেমস। এশিয়ার দল হিসেবে দক্ষিণ কোরিয়া খুবই ভালো খেলছে এবং ইউরোপের দল চেক প্রজাতন্ত্র সবসময় ইউরোপের বড় দলগুলোর সাথে খেলাধুলা করে, তাদের একটি শক্তিমত্তা আছে ফুটবল বিশ্বে। সেখানে দক্ষিণ কোরিয়ায় এশিয়ার দেশ হিসেবে তাদের সাথে যেভাবে ডমিনেট করে ম্যাচটি খেলছে, এটা আমাকে অবাকই করছে এক প্রকার। এবং আশা রাখি এশিয়া থেকে যতগুলা দল এবার বিশ্বকাপে গেছে, অনেক কিছুই অনেক অঘটন ঘটতে পারে, এটা আমার অভিমত। দর্শক, আমরা আবারও আড্ডাতে ফিরে আসছি। আমরা তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা যেই ম্যাচগুলো দেখে ফেলেছি সেগুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করব, কিন্তু সেটা বাইরে থেকেও আমরা যারা এখানে রয়েছি আমরা তো নিজেদের মধ্যে একটু গল্পগুজব করতে চাই। খেলা দেখতে কেমন লাগলো, খেলা দেখার সময় এক্সপিরিয়েন্স কেমন হলো, এবং অন্যান্য সময় যে খেলা নিয়ে আমাদের যেই উত্তেজনাগুলো থাকে, চিন্তাভাবনাগুলো থাকে, আমরা যে একে অন্যকে যে মজার ছলে যে ব্যাশিংগুলো করি। এই যে আমার পাশে যেমন দেখতে পাচ্ছেন মাহি রয়েছেন, মাহি ব্রাজিলের একটা খুবই সুন্দর একটা জার্সি পরে আছেন, যে মাহি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। কেন মাহি আজকে এই ব্রাজিলের জার্সি পরে আছেন, এটা নিয়ে কিন্তু আপনার আবার আগামীকালকে এরকম কোনো নিউজ কন্টেন্ট দেখতে পারবেন না যে ব্রাজিলের সাপোর্টারকে এই করলো, দুধ দিয়ে গোসল করানো হলো, আর্জেন্টিনা সাপোর্টার অমুক জায়গায় গিয়ে এই করতে গিয়ে ধরা পড়েছে সেই। আমরা কিন্তু এখানে একজন আর্জেন্টিনা সমর্থককে দেখতে পাচ্ছি, তিনি ব্রাজিলের জার্সি পরেছেন। মাহি, মানে রহস্যটা কি, এটা যদি আমাদেরকে একটু বলেন। আসলে এটা রহস্য না, আমি আর্জেন্টিনার সাপোর্টার এবং আমি আর্জেন্টিনার সমর্থক। জীবনের প্রথম ব্রাজিলের জার্সিটা গায়ে দিয়েছি। তো এটার কারণ হচ্ছে যে আমি নেইমারের খুব বড় ভক্ত। ওকে। আর আমার মনে হচ্ছে যে এটাই নেইমারের শেষ বিশ্বকাপ। তো
তার সম্মানার্থে আমি ব্রাজিলের জার্সিটা নিজেই এই যে নেইমারের শেষ ইখতিয়ার আপনি কি বলেন নেইমারের এটাই কি শেষ বিশ্বকাপ ভাই, হতে পারে? এবার তো মেসি তো সেই কবে থেকে শেষ বিশ্বকাপ না, না, খেলে আমার এসেছে। আর্জেন্টিনার জার্সিও আছে, মানে এবারে আর্জেন্টিনার জার্সিও আছে। নেইমার তো পরের বার মেসির মতো বলতে পারে যে না আমি আবার খেলবো। না, সে সুযোগ নেইমারের নেই, সে সুযোগ নেইমারের নেই, কারণ ফুটবল টোটালি হচ্ছে একটা ফিটনেসের খেলা। আপনার মানসিকভাবে শারীরিকভাবে দুইভাবে সুস্থ থাকতে হয়। আমরা যতটুকু মানে দেখেছি যে নেইমার যে পরিমাণে সার্ভাইভ করছে তার ফিটনেসের সাথে, মনে হয় না সম্ভব হবে, কারণ অনেক প্লেয়ারের 30-এর আগেই শেষ হয়ে যায় বিশ্বকাপটা, কিন্তু নেইমারের মতো একটা প্লেয়ারকে সম্মান জানাতেই আমার এই সিদ্ধান্ত। আর নেইমারের মানে ফ্যান হওয়ার কারণ হচ্ছে কারণ নেইমারের মতো ফুটবলটা এই সময় কেউ খেলছে না। আমরা মানে নেইমার যে ফুটবলটা খেলে, তার ফুটবলের খেলার মধ্যে যে সৌন্দর্যটা, সেটা এটা একটা বিউটিটা এইটা আপনি দেখবেন না এখন। অনেকেই খেলছেন, হালান্ড খেলছেন, জামাল মুসিয়ালা খেলছেন, লামিন ইয়ামাল খেলছেন, কিন্তু নেইমার যে খেলাটা খেলেন সেটা শুধু নেইমারই খেলেন। এটা অন্য কোনো ফুটবলের মধ্যে পাবেন না। নেইমার যে ড্রিবলিং করেন, নেইমার যে বল নিয়ে যেভাবে টান দেয়, ওটা দেখলাম যে চোখের শান্তি। তো সেই চোখের শান্তিটা অশান্তি করার জন্যই নেইমারকে ফাউল করতে হয়, না হলে নেইমারকে আটকানো পসিবল না। কারণ নেইমারের মতো একটা প্লেয়ারকে আটকানো আসলেই পসিবল না। এটা আমাদের আর্জেন্টিনা অনেক প্লেয়ারও নেইমার সম্পর্কে এরকম কথা বলছেন তার সম্পর্কে। তো সেই নেইমারকে ভালোবেসে এবং তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখেই এবার এটা খুবই আচ্ছা, আমি একটু বলতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার আপনি ব্রাজিল ফ্যান হিসেবে ধন্যবাদ যে নেইমারকে এত প্রশংসা করছেন, আমরা খুব খুশি। শুধু নেইমার, ওই ভিনিসিয়াস, হ্যাঁ, না, তারপরে নেইমারকে- ইয়ারা নাকি এই জন্য আমরা খুশি রড্রিগো ভাই যে আপনি নেইমারকে এত প্রশংসা করছেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমি এবার মানে মার্কেটে গেছিলাম মানে জার্সি কিনতে, তখন শুনলাম যে ব্রাজিলের জার্সি বেশি সেল হচ্ছে, মানে আর্জেন্টিনার চাইতে অনেক বেশি। আমার মনে হয় আপনাদের মতো ফ্যানরাই যায় কিনতে না, এইখানে একটা তাই না ভাই? ব্যাপার আছে, কারণ ব্রাজিলের এইখানে একটা জার্সি ব্যাপার আছে, সুন্দর। শুনেন, এত এইখানে সুন্দর একটা আপনি ব্যাপার না আছে কিনে কি, পারেন ভাই। দেখেন নেইমার চাপাই দিছেন। আমাদের কিন্তু আমরা অনেক দিন একটা কথা শুনে আসতেছি যে কবে কি পাবো, এই কাপ ওই কাপ, মানে কোনো কিছুই পাচ্ছিলাম না। লিওনেল মেসি যখন কাতার বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপটা পেলো, তারপরে আমার মনে হয় না আর্জেন্টাইন ফ্যানদের আর কোনো কিছু না আক্ষেপ থাকার কথা। এই বিশ্বকাপে যদি আমরা ফার্স্ট রাউন্ডে বাদও পড়ে যাই, আমার মনে হয় না এটা নিয়ে কোনো আমাদের হেডেক থাকার কথা। আমরা এই বিশ্বকাপটা জাস্ট দেখা লাগছে থেকে দেখতে। না, আমার না, এটা হ্যাঁ, হাসিব ভাই বলেন। আসলে আমার তো মনে হয় এবার ফার্স্ট রাউন্ডে বাদ পড়ার বড় দলগুলোর খুবই না, একটা possibility সম্ভাবনা আর্জেন্টিনার নাই, কারণ খুবই নাই, গ্রুপে যারা কারণ- আছেন চাইলেও পারা যাবে না। চাইলেও পাওয়া যাবে না, কারণ চাইলেও- হচ্ছে দ্বিতীয় রাউন্ড হবে 32টা দল নিয়ে, তো 32টা দল। 12টা গ্রুপ থেকে হচ্ছে 24টা দল সরাসরি third বিশ্বকাপে হবে চলে না। যাবে, এবং 8টা দল হচ্ছে গ্রুপে তৃতীয় হওয়ার পরেও তাদের গোলের ব্যবধান এবং বিভিন্ন ধরনের পয়েন্টের হিসাব করে যাওয়া। So So, there will be chance, বড়- এবং হ্যাঁ। ওই জায়গা থেকে যেটা মনে হয় যে এইবারে হচ্ছে যে অনেক বড় দল পড়ে গেছে, এই এটা ধরনের সম্ভব আপসেট না। ওই ইতিহাস তো হবে না, সামি ওই ভাই। জিনিসটা হ্যাঁ, হওয়ার সম্ভাবনা ওই যে খুবই যেটা কম। চ্যাম্পিয়নরা প্রথম হ্যাঁ, রাউন্ডে হ্যাঁ, বাদ বাদ। পড়ে যায়, যেটা ফ্রান্স করলো এই 22-এ যেটা করলো, কিন্তু এইবার আর হবে না। আমরা এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আলাপ আলোচনা করতে গেলে তো আজকের অফিস টাইমও শেষ হয়ে যাবে। আমরা পার্টিকুলার কয়েকটা জিনিস নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। এক বাক্যে আমরা বলে দিব যে উদ্বোধনী অনুষ্ঠান কেমন লাগলো? এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগে নাই, তবে তাদের যে সংস্কৃতি যেটা মেক্সিকোর, সেটা তারা তুলে ধরার চেষ্টা করছে, এইটা একটু আমার ভালো আরো লাগছে। দুইটাও কিন্তু বাকি আছে, আমরা সেগুলো দেখে হ্যাঁ, সেগুলোর কথা হ্যাঁ, বলবো। right. আমি সেটাই বলতে চাচ্ছিলাম, মেক্সিকো কিন্তু কালকে কিন্তু শুধু মানে ফুটবল বিশ্বকাপের যে উদ্বোধনী অনুষ্ঠান শুধু সেটা করেনি, তারা কিন্তু তাদের দেশের একটা বড় ধরনের আন্দোলন চলছে, সেটারও মোকাবেলা করতে হচ্ছে কালকে। তো সব মিলিয়ে কালকে মেক্সিকোর জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের জয়, উদ্বোধনী অনুষ্ঠান। আপনি যেটা বললেন যে আরো 2টা উদ্বোধনী অনুষ্ঠান আছে, আমার মনে হয় বড় চমকটা ইউএসএ তে থাকবে। Right. তবে হতাশ হওয়ার তেমন একটা আমি কিছু দেখি না। গতকালকে আমরা কিন্তু একটা জিনিস নিয়ে হচ্ছে বেশ অনলাইনে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা দেখলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা ওটিটি প্ল্যাটফর্মে যারা সাবস্ক্রিপশন করেছেন হ্যাঁ বিভিন্নভাবে খেলা দেখার জন্য, সেটা নিয়ে এক ধরনের গোলযোগ হয়েছে, এবং আমি এই ব্যাপারটা জানি যে দর্শকরা অনেকে এই বিষয়টি ফেস করেছেন, যে তারা সাবস্ক্রিপশন কিনেছেন, তারা সবাই তো টেলিভিশনের সামনে থাকতে পারেন না, সবারই ব্যস্ত জীবন আছে এখন, এবং তারা অনেকেই বিড়ম্বনা ভোগ করেছেন, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেকেই বিভিন্ন ধরনের হচ্ছে অভিযোগ করেছেন। তো এই ব্যাপারে আমরা আসলে হচ্ছে আমরা একটু জানতে চাই, এবং আসলে এটার ব্যাপারটা কি সেটাও একটু জানতে চাই। এটা যদি একটু বলেন হাসিব। আমি নিজেও আসলে সাবস্ক্রিপশন করে হচ্ছে খেলা দেখার চেষ্টা করছি, আমার নিজেরও সমস্যা হয়েছে এবং আমি এক প্রকার দেখতেই পারি নাই, পরে একটা অ্যাপের মাধ্যমে আমি খেলা দেখছি, এইটাই। আর এটা আমার খুবই বিড়ম্বনা করছে, কারণ টাকা দিয়ে নিজেরা যখন কোনো কিছু কেনা হয়, পারচেস করা হয়, সেটার মানে পূর্ণ সুবিধাটা পাওয়ার চেষ্টাই করে গ্রাহক, তো সেখান থেকে আমার আসলে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে একটা। এখানে ক্রাইসিসটা আসলে কি ছিল? কারণ আমি আপনার কাছে একটু যাচ্ছি, সেটা হলো যে
আমরা কিন্তু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের সময় বা বিভিন্ন ক্রিকেটের যে বড় ইভেন্টগুলো আসে, আমার কিন্তু মনে হয় না যে এটা শুধুমাত্র হচ্ছে ইউজারদের যেই ভলিউম, সেই ভলিউমটা অনেক বেড়ে গিয়েছে। বিকজ খেলার সময়টা যেই সময়টা ছিল, অনেক মানুষজনই কিন্তু তখন টেলিভিশন সেটের সামনে ছিলেন। সবাই চেষ্টা করে যে টেলিভিশন সেটটা যদি থাকে সেই ক্ষেত্রে সেটা সামনেই দেখা বা একত্রিত হয়ে দেখার। সো এইরকম কিন্তু হওয়ার কথা না যে প্রচুর পরিমাণে হচ্ছে মানে প্রচুর পরিমাণে দর্শক বা গ্রাহকের চাপ বেড়ে গেল, এই জন্য হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলো হচ্ছে ক্র্যাশ করলো। এবং একই সাথে এখানে কিন্তু বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম ছিল যে যাদের কিন্তু খেলা দেখানোর উপায়টা আছে। সো এই ক্ষেত্রে আসলে ফুটবলের ক্ষেত্রে এই সমস্যাটা আসলে কেন হলো, এটার মানে আপনি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে একটা পার্টিকুলার একটা অ্যাপে আমরা অনেকে খেলা দেখি, তো ভেবেছিলাম যে এই অ্যাপটা এখন অনেক প্রেশার পড়বে, তো আমি পেইড সাবস্ক্রিপশন নেই। আপনি বিশ্বাস করবেন না যে আমি 2টা সাবস্ক্রিপশন নিয়েছি কালকে, 2টা একটা তো খেলা দেখা সম্ভব হয়নি। সেই অ্যাপটায় ঢুকলাম, সেটা দেখা সম্ভব হচ্ছিল। আপনি যেটা বলছিলেন যেটার জন্য আপনার কোনো পেইড সাবস্ক্রিপশনের কোনো ইস্যু নাই, ছিল না, দ্যাট ওয়াজ সাকসেসফুল। এক্স্যাক্টলি যেটার জন্য আপনি পে করেছেন সেটা আপনার কাজ করছে না। সো এটা একটা আনএক্সপেক্টেড ছিল। এবং বর্তমান যুগে কিন্তু ভাই অনেকের বাসায় টেলিভিশন আছে কিন্তু ডিশ নেই। আমরা কিন্তু অনেকেই ইন্টারনেট নির্ভর ইন্টারনেট ইউজ করে তারা হচ্ছে আসলে সেক্ষেত্রে আমরা অনেক মানুষ হতাশ হয়েছে। আমার মনে হয় এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রস্তুতির অভাব। আপনারা মানে যে সকল প্ল্যাটফর্মরা তারা অ্যাডভার্টাইজ দিয়েছে, মানুষের কাছ থেকে টাকা নিল, বাট তারা হয়তো বা এটার জন্য রেডি ছিল না। এটা তাদের একটা প্রস্তুতির অভাব বলবো। না হলে ওই অ্যাপগুলো যারা ফ্রিতে দেখাচ্ছে তারা কি সেটা দুঃখজনক বিষয়। এবারে বিশ্বকাপটি কিন্তু তথ্য প্রযুক্তি নির্ভরতা এবং বিভিন্ন ধরনের যেই তথ্য প্রযুক্তির ব্যবহার, সেগুলোতে বিগত যে কোনো বিশ্বকাপ বা যে কোনো ফুটবল ইভেন্টকে ছাড়িয়ে যাচ্ছে। আপনারা এই যে যেই ফুটবলটি দেখছেন, এবারের যে বিশ্বকাপে যে ফুটবলটি থাকবে সেটিও কিন্তু চার্জ দেওয়া, এবং তার মধ্যে বিভিন্ন রকমের ডিভাইস, চিপ, এই সেই এগুলো দেওয়া আছে। এক একটা ফুটবল আমি সম্ভবত একটা নিউজে পড়েছিলাম যে এক একটা, আমাদের ফুটবলটা চার্জ দেওয়া নাই বাই দ্য ওয়ে, এটা একটা সাধারণ ফুটবল, অত দামি না। এই এক একটা ফুটবলে এত এত চিপ দেওয়া রয়েছে এবং এটা 6 ঘন্টা চার্জে চলবে, যে ওই ফুটবলটাই আসলে অফসাইড, ফাউল বা আরো টুকিটাকি বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করে ফেলতে পারবে। এবং আমরা প্রথম খেলাতেই যে জিনিসটা দেখলাম যে 3টা রেড কার্ড, এবং রেফারি কি আসলে খুব কড়া তা কিন্তু না। অর্থাৎ ব্যাপারটা এইরকম যে এবারে কারো চোখের নজর এড়িয়ে কোনো কিছু করার উপায় নাই। তো এই যে টেক রিলেটেড বা টেকনোলজির এতটা অ্যাফিলিয়েশন ফুটবলের সাথে, এটা নিয়ে আমি আমরা নিজেরা কথাবার্তা বলবো। আমি প্রথমে একটু হাসিবের কাছ থেকে জানতে চাই, কারণ উনি ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে প্রচুর ঘাটাঘাটি করেন। হাসিব প্লিজ এটা নিয়ে একটু আমাদেরকে একটু জানান, বলেন আর কি। এটা আসলে সবাই অনেক এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে খেলাটা আসলে স্বচ্ছ হয়। অনেক সময় অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই ঘটছে, যেমন কোন একটা পার্টিকুলার দল হাত দিয়ে গোল করছে, তারা বিশ্বকাপ জিতে গেছে। হ্যাঁ, সো তখন তো আর এরকম প্রযুক্তি ছিল না। তো এখন যেহেতু প্রযুক্তি আমাদের আছে, তো আমরা এটার আসলে সদ্ব্যবহার কেন করব না? তো এটা খুবই ভালো একটা দিক। কিন্তু আমার একটা পার্সোনাল মতামত আছে, সেটা হচ্ছে ফুটবলের ওই যে আবেগ, যেটা ওই আবেগটা আপনার টেকনোলজির কাছে কোথাও যেন একটা মানে মার খাচ্ছে। হ্যাঁ, মানে ফুটবল হচ্ছে গতির খেলা, মানে আপনি করতে পারবেন না কখনো। যখনই আপনার ওই যে স্ক্রিনে যে দেখতেছে, ভার দেখতেছে, ধরেন কোনো কিছু একটা দেখতেছে যে এটা ফাউল হইলো কি অফসাইড হইলো কি পেনাল্টি হইলো কি হইলো না, তো খেলার গতিটা কিন্তু আপনার কমে যাচ্ছে। হ্যাঁ, মানে একটা যে খেলার যে একটা রিদম থাকে, ছন্দ থাকে, কোন একটা দল। আরেকটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করতেছি, এটা ইতিহাস আপনি খেয়াল করেন যে আমি এটা কাগজে কলমে প্রথম দেখলাম যে 22 মিনিট খেলা হলো, রানিং খেলা। হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে কি হলো, কুলিং ব্রেক 22 মিনিট। আমার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, আমি কি আসলে ফুটবল দেখছি নাকি আসলে হচ্ছে টেস্ট ক্রিকেট দেখছি। হ্যাঁ, যে আমার আসলে সেশনে ব্রেক। এবং টেস্ট ক্রিকেট আমি এই জন্য বলছি যে সেই ক্ষেত্রে একটা 45 মিনিট আমার 2 ইনিংস। হ্যাঁ, 22 মিনিট প্রথম ইনিংস, 22 মিনিটের পরে দ্বিতীয় ইনিংস, তারপরে পুরো একটা লাঞ্চ ব্রেক হলো, তারপরে আমার একটা ড্রিঙ্কস। এটা হ্যাঁ ডেফিনেটলি এই যে এইরকম একটা খেলা, হ্যাঁ ফুটবল প্রচন্ড রকম এনার্জি এবং খুবই গরমের ব্যাপার আছে। দিস হাইড্রেশন ব্রেক ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হয় যে একটু কুটবুদ্ধি খাটালে যে এই জিনিসটা হয় যে এই যে 22 মিনিটের মধ্যে 3 মিনিটের যেই ব্রেকটা যাবে, আপনি চিন্তা করেন পুরা পৃথিবীতে যেই টেলিভিশন চ্যানেলগুলো তারা এই স্লটটাতে যে বিজ্ঞাপন দেখাবে, এই বিজ্ঞাপনের দাম কত হতে পারে, কত হতে পারে। সো ইটস আ গ্রেট বিজনেস অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ, কিন্তু ওই যে হাসিব ভাই যেটা বললেন আর কি, যে আসলে খেলার যে গতি, সেই গতিটা এটা একটা ব্যাপার। ভাই আপনার কি রকম মনে হয় যে আসলে গতিটাই কি রকম? আমরা গতকালের খেলায় তো দেখলাম। আপনি টেকনোলজির যে বিষয়টা বললেন, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ
আমরা যদি মানে ফুটবলের আগের বিশ্বকাপগুলো দেখি, অনেক ঘটনা, যেমন অফসাইড হয়ে গেছে, যেমন জার্মানি আর ইংল্যান্ডের একটা ম্যাচে আপনার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটা মানে গোল হয়ে গেছিল, বাট শুধু টেকনোলজি না থাকার কারণে ওই গোলটা 2010-এর বিশ্বকাপে, আমি যদি ভুল না করি, নাকি 6-এর বিশ্বকাপে, সম্ভবত 6-এর বিশ্বকাপে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটা গোল হয়ে গেছিল। ওই সময় যদি গোল হতো তাহলে ওই ম্যাচটাতে ইংল্যান্ড হারতো না, বা রেজাল্ট অন্য কিছু হইতে পারতো বা আশা করা যায়। বাট হাসিফ ভাই যেটা বললেন, ফুটবল হচ্ছে গিয়ে এমন একটা খেলা, আমরা কিন্তু আলাপ করছিলাম যে ফুটবল খেলাটা যখন চলে টোটাল বিশ্বকাপ স্তব্ধ, মানে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। সবাই খেলাটা খবর রাখার চেষ্টা করে, সবাই হচ্ছে গিয়ে মানে তার একটাই থাকে, সেটা টেলিভিশনের দিকে তাকায় থাকবে। তো এই সবকিছু, এই উত্তেজনা ধরে রাখার জন্য আবার কিছু কিন্তু আপনার ভুল হলেও সমস্যা নাই, ওইটাও একটা উত্তেজনা। কিন্তু এত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে দেখা যাবে যে কিছু উত্তেজনা আপনার, কারণ আপনি ফিল করবেন কি, আচ্ছা এটা গোল হইছে, রেফারি তো যদি ভিআর ডাকে হয়তো বা রেজাল্ট অন্য কিছু হতে পারে। টেকনোলজির দরকার আছে, কিন্তু এতটা ফ্রেশ হলে আবার আপনার উত্তেজনা কিছু কম, আর্টিফিশিয়াল মনে হয়। হ্যাঁ, আর্টিফিশিয়াল মনে হয়। এবারে একটা জিনিস আমরা আরেকটা বিষয় একটু আনতেই হয়, সেটা হচ্ছে যে এবারে কিন্তু বিশ্বকাপটা হচ্ছে আপনার বড় একটা অংশ তারা যুক্তরাষ্ট্রে খেলা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের খেলা সেখানে আসলে ইরান খেলবে কিনা, বা একজন রেফারিকে অলরেডি তারা হচ্ছে এন্টার করতে দেয়নি, সেই রেফারি আবার যখন হচ্ছে তার দেশে ফিরে গিয়েছেন তিনি বিরচিত সংবর্ধনা পেয়েছেন। সো এই যে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা এবং সেটা নিয়ে আসলে ওভারঅল আমাদের কি রকম একটা মানে আমাদের অনুভূতিটা কেমন, বা এটা কেমন হতে পারে বলে মনে করেন, যদি খুব সংক্ষেপে একটু বলেন, মানে কি মনে করেন? যুক্তরাষ্ট্রের যে খেলাটা, মানে এর আগে আমরা একটু টেনশন ছিলাম, যেমন ইরানকে ভিসা দেওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। এখন কিন্তু ইরান কিন্তু তারা দাবি করছে তারা অনেকে এখনো ভিসা পায়নি, তাদের অনেক কর্মকর্তা পায়নি, এবং ইরানকে কিন্তু ভালোই চাপে রাখা হয়েছে। তবে এই যুক্তরাষ্ট্রে যে ইরান খেলতে গেল, এটা দিয়ে কিন্তু আমার অনেক সময় আইপিএল বাংলাদেশের খেলা নিয়ে অনেক জিনিসটা মনে পড়ে যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু একটা কারণে যায়নি, হ্যাঁ, আর সেখানে কিন্তু যুদ্ধ লেগে গেছে, তারপরে ইরান কিন্তু গেল তাদের। দ্যাটস হাউ ইউ শুড অ্যাপ্রোচ স্পোর্টস, এটা আমার কথা, আমার পার্সোনাল অভিমত, আমারও আপনার সাথে একমত। তো তারপর আমার কাছে মনে হবে যে ইরান খুবই, এই পুরো বিশ্বকাপ আমার মনে হবে যে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে যে খেলা হচ্ছে সবচেয়ে বেশি ইরানের জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের কিন্তু অনেক রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, এবং আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে ইরান প্রত্যেকটা ম্যাচে ওই দেশের 8%-এর মতো সমর্থকদের জন্য একটা কোটা থাকে, ইরানের জন্য সেটা দেওয়া হয়নি এমন দাবি করছে ইরানের যে ফুটবল ফেডারেশন। তো সেখানে কিন্তু ইরান মানে ওই সমর্থনটা কম পেতে পারে। তো সার্বিকভাবে বলবো ইরানের জন্য একটা চ্যালেঞ্জিং হবে যুক্তরাষ্ট্রের ম্যাচটা, মানে টুর্নামেন্টটা। তবে ইরান যদি ভালো কিছু করতে পারে তাহলে আসলে জিনিসটা তো অবশ্যই, এবং জিনিসটা ঘুরে যাবে। স্টিল তারা সেই সাহসটা দেখিয়েছে যে আমরা ফাইটটা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের যে সুযোগটা আছে আমরা সেই ফাইটটা করব। এইটাই কিন্তু হচ্ছে এই খেলা সবথেকে বড় ব্যাপার, মানে এটাই মানে আমার কাছে মনে হলো যে এটাই হচ্ছে আলটিমেট স্পোর্টসম্যানশিপ, এবং একই সাথে সাহস দেখানো, অসাধারণ। তো এই তো ওভারঅল। আর আমাদের হচ্ছে আগামীকালকে, মাহি আমাদের আগামীকালকে কি কি খেলা আছে একটু দেখেন তো, এবং এই খেলাগুলা কে কখন কি দেখবে একটু বলেন। আগামীকালকে বলতে আজকে রাত, মানে আজকের খেলা, কানাডা বনাম বসনিয়া, যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের সকাল। কানাডা খেলাটা কয়টায়? রাত 1টায়। রাত 1টায় ওরে হয়েছে। আর পরেরটা যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে, দুটেই লাতিন অঞ্চলের, দুটেই মানে কোপা আমেরিকারই তো দেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসনিয়া তো হচ্ছে না যুক্তরাষ্ট্র আর প্যারাগুয়ে। এই খেলাটাও আমাদের দেখতে হবে, আমরা একটু আলাপ আলোচনা করব। আর আজকে তো অনেক জিনিসপত্র নিয়ে আমরা কথা বললাম, সামনের খেলাগুলো বিশেষ করে আমি একটা জিনিস পার্টিকুলারলি দেখতে খুবই ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে প্রথম খেলাটা তো দেখলাম যে একদম মানে কি জানি বলে না, পানের থেকে চুন খসে পড়লেই খুব বিপদ আছে। তো এইটা নিশ্চয়ই অন্যান্য দলগুলো বুঝতে পারছে যে কি রকম কি হতে পারে। সো অন্যান্য খেলাগুলো তো সেটা রিফ্লেকশন কি রকম সেটা দেখার জন্য আমি খুবই ইন্টারেস্টেড, এবং এট দ্য সেম টাইম প্রিয় দর্শক আমি খুবই আগ্রহী এই আড্ডা চালিয়ে যেতে, আপনাদের সাথে আমাদের যে এক্সপেরিয়েন্স আরো শেয়ার করতে, এবং প্রত্যেকটা ম্যাচ নিয়ে আরো মজার তথ্য এবং সেগুলোর সঙ্গে যা কানেক্টিং তথ্য সেগুলো আপনাদের সাথে দিতে। আমাদের টিমের মধ্যে যারা রয়েছেন তারা খুবই ফুটবলের ভক্তই শুধু নন, তারা দারুণ সব তথ্য রাখেন, এবং সেই তথ্যগুলোকে কিভাবে সংযোজন করতে হয় সেটা নিয়েও তারা ওয়াকিবহাল। প্রিয় দর্শক, এশিয়া স্পোর্টস বিশ্বকাপ আড্ডায় আমাদের এই প্রথম পর্ব কেমন লাগছে জানাবেন, এবং আমাদের আড্ডা নিয়ে আপনাদের অভিজ্ঞতা এবং মতামত জানাবেন। প্লিজ বিশ্বকাপ উপভোগ করুন। থ্যাংক ইউ।